আমার মনে হয় যে সাকিবকে আমরা মিস করি। আমি তো আসলে মজা করে সাকিবকে ফোন করে ঢাকা প্রিমিয়ার লিগে যখন টিম করেছি আমি বলেছি সাকিব চলে আসো, আবানিতে তোমাকে শুধু প্লেন ফেয়ার দিব। 19 আমি আসলে ব্যাটিং কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ এই রোলটাতে আমি একদমই ইন্টারেস্টেড না। আমি খুব বেশি ইন্টারেস্টেড এজ এ হেড কোচ হিসেবে কাজ করার। একটা ক্রাইটেরিয়া নিশ্চয়ই থাকে যে একজন ব্যাটারকে আমি কিভাবে পিক করব, একজন বোলারকে আমি কিভাবে পিক করব, বা কোনো ক্রিকেটার ওই মেথডটা কি আমাদেরকে একটা ধারণা দেওয়া যায়? এটা আসলে আমার কাছে মনে হয় সিলেকশনের সবচেয়ে বড় যেই বিষয়টা সেটা হলো দূরদর্শিতা। মানে সব সময় খালি চোখে দেখে একটা ব্যাটসম্যানের ব্যাটিং দেখে বা বোলিং দেখেই তাকে সিলেকশন করে ফেলাটাই কিন্তু সিলেকশন না। অনেক সময় তার ওই ব্যাটিং বোলিং দেখার পাশাপাশি তাকে নিয়ে লং টার্ম প্ল্যান, শর্ট টার্ম প্ল্যান এবং তাকে কীভাবে আমি কোন ফর্মেটে চিন্তা করছি এবং কোথায় কতটা এফেক্টিভ হতে পারে সেই জায়গায় ওভারঅল অনেকগুলো বিষয় ডিসকাশন বা চিন্তাভাবনার মাধ্যমে করতে হয় এবং প্রিভিয়াস অনেকগুলো বিষয়কে সাথে নিয়ে যেতে হয় সাথে। সো সিলেকশনটা খালি চোখে দেখলে অনেক সহজ মনে হয়, আসলে কাজ করতে চাইলে আমার কাছে কাজ করার অনেক জায়গা রয়েছে, সেটা ন্যাশনাল সিলেকশনেও। আসলে সিক্রেট বা আমি যদি বলি যে ওইভাবে ডিপলি চিন্তা করার যেই ক্ষমতাটা সেটা এখানে খুব ইম্পর্ট্যান্ট এবং ওইটা করার জন্য নিজেকে ওইখানে ডেডিকেটেডলি ফোকাস করাতে হয়। তো আমি 9 বছর সিলেকশন করার পরে আল্লাহর মতো এটুকু বলতে পারি, আমার নামে কোনো খুব বেশি বদনাম আমি শুনিনি। এজ গ্রুপ সিলেকশনে অনেক সময় অনেক টাফ ডিসিশন নিতে হয়েছে, সেগুলো তো খুব বেশি বদনাম কামাতে হয়নি বা নিতে হয়নি। সেটার অন্যতম কারণ হচ্ছে আমার লজিকগুলো। ন্যাশনাল সিলেকশনে যখন ছিলাম আমার লজিকগুলো খুব স্ট্রংলি আমি প্রেজেন্ট করার চেষ্টা করেছি। সোফার ম্যাক্সিমাম সময় ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। আমার লজিকগুলো একসেপ্ট হয়েছে। সো সেই জায়গা থেকে আসলে খুব বেশি সিক্রেট বা ইয়ে না, আমার কাছে মনে হয় যে এটা খুব ডিপলি চিন্তা করে দূরদর্শিতাটা খুব ইম্পর্টেন্ট। সেটা যদি করা যায় এবং লজিকগুলো যদি স্ট্রংলি প্রেজেন্ট করা যায় তাহলেই হয়তো সিলেকশনটা অনেক সহজভাবেই করা সম্ভব। হেড কোচ হিসেবে কাজ করছেন, নির্দিষ্ট অন্য কোনো রোল যদি আসে কোচিংয়ে হতে পারে, ব্যাটিং কোচ বা অন্য কিছু, সেটা অ্যাকসেপ্ট করবেন কি না? এই মুহূর্তে যদি আমার কোচিং ক্যারিয়ারের কথা চিন্তা করেন, আমি অনেস্টলি আমি কয়েকজনের সঙ্গে কথাও বলেছি, বোর্ডের যারা ডিসিশন মেকিংয়ে রয়েছেন দু একজন হয়তো জানেন। আমার খুব ইচ্ছা একটু লং টার্ম প্ল্যানে আগানো। আমি স্পেসিফিক ব্যাটিং কোচ যদি কোনো কাজের জন্য অ্যাসাইন করে সেটা অবশ্যই করতে রাজি আছি, বাট আমার কাছে মনে হয়েছে এই কিছুদিন 1 বছর কাজ করে, 1 বছর হয়েছে মাত্র আমি কোচিংয়ে এসেছি, তার আগে 9 বছর আগে কোচ ছিলাম। বাট এই 1 বছর কোচিং করে আমার কাছে মনে হয়েছে আমি যেভাবে কাজ করছি এবং যাদের সঙ্গেই কাজ করছি, আমাদের সিনিয়র কোচ এবং আপকামিং কোচ সবার সঙ্গে কাজ করে মনে হয়েছে আমি হেড কোচ হওয়ার জন্য মোর সুইটেবল। এবং হেড কোচ হওয়ার জন্য আমাকে যদি বলে যে এইচপির হেড কোচ হতে, আমি অবশ্যই ওয়েলকাম করে সেটাকে অ্যাকসেপ্ট করবো। ইভেন 19 করার জন্য আমি কিন্তু রেডি, আমার ইন্টারেস্টটা 19তে করার ব্যাপারে খুবই রয়েছে। বাট অবশ্যই যদি 19 হয় সেটা হেড কোচ হিসেবে আমি করতে চাই। 19 আমি আসলে ব্যাটিং কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ এই রোলটাতে আমি একদমই ইন্টারেস্টেড না। আমার কাছে মনে হয় আমি যেভাবে চিন্তা করি, যেভাবে কাজ করি, আমি অবশ্যই হেড কোচ হওয়ার মতো অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি আমার আছে, আমার বিশ্বাস। জাজমেন্ট যারা করার জায়গায় রয়েছেন তারা সেভাবেই চিন্তা করবেন। বাট এখানে আর্থিক ব্যাপারটাও জড়িত। আপনারা জানেন যে আমি বিপিএল বা প্রিমিয়ার লিগ যেটাই করি না কেন, আর্থিক একটা ব্যাপার এখানে রিলেটেড। লাকিলি বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার কারণে স্বাভাবিকভাবে নেক্সট ইয়ারও বিপিএলে আশা করি ভালো একটা অপরচুনিটি থাকবে আমার জন্য। বাট 19 করতে গেলে আপনারা জানেন যে বিপিএল দুইটা সিজন বেসিক্যালি এই লিগগুলো মিস করতে হয়, সেখানে আর্থিক ব্যাপারটাও রিলেটেড। বাট আমি খুবই ইন্টারেস্টেড আন্ডার 19 অ্যাজ এ হেড কোচ করার ব্যাপারে, যেটা 2028 ওয়ার্ল্ড কাপ। সো লেটস সি, যদি বিসিবি আমাকে সেভাবে অফার করে আমি অবশ্যই সেটাকে পজিটিভলি নেব। আসলে অপশন অনেকগুলো আছে এখন, এইচপি একটা অপশন রয়েছে, 19 রয়েছে, ইভেন 23 যেটা একাডেমি একটা প্ল্যান রয়েছে, সেটাও যদি হয় আমি মনে করি যে আমি খুব বেশি ইন্টারেস্টেড অ্যাজ এ হেড কোচ হিসেবে কাজ করার। বিকজ এমন একটা জায়গা যেখানে হেড কোচ হলে নিজের মতো করে অনেকগুলো কাজ করা যায়, যেটা অ্যাসিস্ট্যান্ট হলে বা ব্যাটিং কোচ হলে স্পেসিফিক রোলে করা যায়। আমার কাছে মনে হয় যে হেড কোচ হিসেবে আমার চিন্তাভাবনা, আমি যেভাবে চিন্তা করি বাংলাদেশ ক্রিকেটের জন্য, সেটার জন্য আমি প্রস্তুত আছি। এবং আন্ডার 17ও আমি হেড কোচ হিসেবে কাজ করেছি, আলহামদুলিল্লাহ খুব ভালোই করেছি। খানিকটা শেষের দিকের কিছু আলোচনা বলা যায় এই মুহূর্তে। ন্যাশনাল টিমের বিষয়ে একটু কথা বলি। সাকিব আল হাসানের ফেরা বিষয়ে আলোচনা হচ্ছে, ফিরতে পারেন নাও পারেন। আপনি যখন নির্বাচক ছিলেন এই সময় আসলে আপনাদের উপর কি গেছে এই ইস্যুটাতে? না, আমি যখন ন্যাশনাল সিলেক্টর ছিলাম তখন তো আসলে সাকিব খেলছিল, মানে শেষ মুহূর্তে এসে আমার কেরিয়ারের, মানে সিলেকশন প্যানেলের কেরিয়ারের শেষের দিকে এসে তাকে নিয়ে কন্ট্রোভার্সিটা তৈরি হয়। বাট আমার মনে হয় যে সাকিবকে আমরা মিস করি। অবশ্যই সাকিব আসলে এখনও আমাদের ওয়ান ডে স্পেশালি সাথে যে ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে তার জায়গা থেকে বেস্ট কন্ট্রিবিউট করার সময় এখনও তার জন্য আছে। এবং সে
আমার মনে হয় যে আসলে দলের জন্য ভালোই হবে এবং ক্রিকেট বোর্ডও সেভাবেই চিন্তা করছে। আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি বিভিন্নভাবে। ওনারা চেষ্টা করছেন গভর্নমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশনের মাধ্যমে কীভাবে সাকিবকে ফিরিয়ে আনা যায়। সো আমার মনে হয় যে সাকিব নিজেও তাই যে চিন্তা আছে তার, এবং সাকিবের সঙ্গে আমার কথা হয়েছিল বিপিএলের সময়। আমি তো আসলে মজা করে সাকিবকে ফোন করে ঢাকা প্রিমিয়ার লিগে যখন টিম করেছি আমি বলেছি সাকিব চলে আসো, আবানিতে তোমাকে শুধু প্লেন ফেয়ার দিব। সো জাস্ট ফান ওরকম করেছি। ইভেন বিপিএলের সময় বলেছি সাকিব ফরেন কোটায় নিয়ে আসি তোমাকে। সাকিব কি বলছিলেন? বলে অসুবিধা না ভাই, প্লেন টিকিটটা পাঠিয়ে দেন, চলে আসতেছি। সো ইজ জাস্ট ফান, কারণ আসলে আপনারা জানেন যে ওই মুহূর্তে আসার অবস্থা ছিল না। সো এখন দেশের পরিস্থিতি যেরকমটা দাঁড়াচ্ছে আমাদের মনে হচ্ছে যে আমরা খুব পজিটিভ চিন্তাই করছি এবং সাকিব আসলে ভালোই হবে মনে হচ্ছে। নির্বাচকের দায়িত্বে আরেকটা বিষয় আসে, সোশ্যাল মিডিয়ায় অনেক কথা হয়, অনেক সমালোচনা হয়, ট্রোল হয়। ইভেন এটা মানুষ অনেক বলে একে চাই ওকে চাই, একে কেন নাই ওকে কেন নাই। বিষয়গুলোকে প্রেশার ক্রিয়েট করে বা কীভাবে হ্যান্ডেল করতেন? আমি একদমই প্রেশার ক্রিয়েট মনে করি না, বিকজ আমি জানি যে আমি কাকে কেন নিয়েছি, বা আমি যখন কাউকে আমরা সিলেক্ট করি কেন নেওয়া হয়েছে সেটার স্ট্রং লজিক আমাদের কাছে থাকে। এখন বাইরে থেকে কথাগুলো অনেকভাবেই বলা যায়। এখানে একটা বিষয় হলো অনেককেই নেয়ার কথা অনেকে বলে, কিন্তু কাকে বাদ দিয়ে নেবে সেটা কিন্তু একটা বড় কল। মানে আমি কিন্তু ফর এক্সাম্পল XY যে তিনজনকেই সবাই বলছে নেওয়ার জন্য, XYZকে নিতে গেলে XYZের রিপ্লেসমেন্টে তিনজনকে বাদ দিতে হবে, সেই তিনজনের নাম বাদ দেওয়াটার খুঁজে পাওয়াটা কঠিন। সো যেটাই করে সিলেক্টররা সেখানের পিছনে স্ট্রং লজিক থাকে। সব তো আর সবার সামনে ওপেনলি বলা যায় না, বাট অনেক লম্বা প্ল্যান থাকে, অনেক ডিসকাশন থাকে, তারপরে কিন্তু সিদ্ধান্তগুলো হয়। তারপরেও দু একটা যে ভুল সিদ্ধান্ত হয় না তা না, কিন্তু সেই ভুলগুলো কখন আপনারা দেখতে পাবেন সেটা কিন্তু খেলা শেষ হওয়ার পরে। একটা প্লেয়ারকে ফর এক্সাম্পল একজন প্লেয়ারকে নেওয়া হলো, তাকে হয়তো সিলেক্টর বা টিম ম্যানেজমেন্ট একটা চিন্তা করে নিয়েছে, তখন হয়তো ওই মুহূর্তে সেটা রাইট ডিসিশন হয়েছে, কিন্তু অ্যাট দ্য এন্ডে যখন সে ফেল করে তখন মনে হয় সিদ্ধান্তটা ভুল। সো এরকম পরেও কিছু সিদ্ধান্ত ভুল বলে প্রমাণ হয়, বাট ইনিশিয়ালি যখন সিদ্ধান্তগুলো মেক করা হয় তখন কিন্তু অনেকগুলো ডিসকাশনের মাধ্যমেই নেওয়া হয়। এবং সেই এক্সের অল্টারনেটিভ যদি ওয়াই হয়ে থাকে, ওয়াইকে আনতে গেলে এক্সকে বাদ দেওয়া যায় কিনা এরকম কিছু কনভারসেশনও হয়। সো আমার মনে হয় যে আমি আসলে কখনো প্রেশার ফিল করিনি, বিকজ আমি জানি আমি কোন লজিকে কাজ করছি এবং কোন লজিকগুলো প্রেজেন্ট করছি। সেটা আমার কাছে স্ট্রং লজিক থাকে, যেগুলো সবসময় হয়তো সবার সামনে বলা যায় না, বাট আমাদের যে ডিসকাশন হয় বা সিলেকশন প্যানেলের সেই জায়গায় এই লজিকগুলো নিয়ে মানে অনেক লম্বা ডিসকাশনের মাধ্যমে সিদ্ধান্তগুলো হয়। এবার একটা প্লেয়ার একটা আলোচনা করতে চাই, তার নাম বলি জিশান আলম। যথেষ্ট ফ্যান ফেভারিট। তার যদি এগোতে হয় ক্যারিয়ারে, বেশ খানিকটা সফল হতে হয়, এই মুহূর্ত থেকে নিজেকে কিভাবে গড়তে হবে তার? পারফর্ম করতে হবে। পারফরমেন্সের কোনো অল্টারনেটিভ নেই। পারফরমেন্স বলতে আমি বোঝাচ্ছি এখন যেই টুর্নামেন্টগুলো তার কন্ট্রোলে রয়েছে, তার অপরচুনিটি রয়েছে, লাইক ফর এক্সাম্পল ঢাকা প্রিমিয়ার লিগ, সেই কোন টিমে খেলবে, কীভাবে খেলবে, তার ডিসিশন মেকিংয়ের কিন্তু নিজের ইচ্ছার বিষয় রয়েছে। এখন বিপিএল ফর এক্সাম্পল আমাদের রাজশাহীতে জিশান ছিল, এটা কিন্তু তার কন্ট্রোলে ছিল না, সেটা ফ্র্যাঞ্চাইজি কল অকশনের মাধ্যমে আমরা তাকে পিক করেছি। খেলাবে কি খেলাবে না সেটা টিমের ডিসিশন। সো যেইখানে অপরচুনিটি আছে নিজের ডিসিশন মেক করার, ওই যে আর্থিক বিষয়টাকে কম্প্রোমাইজ করে হলো কোথায় গেলে আমি নিজের পারফরমেন্সটা দেখাতে পারবো, শো করতে পারবো, সেভাবে চিন্তা করে নিজের পারফরমেন্স করতে হবে। জিশান কিন্তু আপনি যদি দেখেন লাস্ট ঢাকা প্রিমিয়ার লিগে আবানিতে আমার সঙ্গে ছিল, তাকে আমরা রেগুলার ম্যাচ খেলেছি। প্রথম দিকে হয়তো কিছু ম্যাচে আশানুরূপ পারফরমেন্স করেনি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু যখন সুপার লিগে আমরা উঠে গেলাম সেখানে কিন্তু কনসিস্টেন্ট পারফরমেন্স করেছে বেশ কিছু ম্যাচে। সো এখানে তাকে আমি লম্বা সময় প্রায় প্রিমিয়ার লিগ প্রায় 2 মাসের কাছাকাছি লম্বা সময় পাওয়ার কারণে তাকে নিয়ে আমি কিছু স্ট্র্যাটেজিক কাজ করেছিলাম, যেটা হয়তো সাকসেস পেতে একটু সময় লেগেছে, বাট প্রিমিয়ার লিগের শেষের দিকে যে পেয়েছে। আপনি দেখবেন ন্যাশনাল লিগে কিন্তু সে 4 ম্যাচে রান করেছে। সো আমার মনে হয় যে সে যখনই অপরচুনিটি পাচ্ছে পারফরমেন্সটা করতে হবে। সো পারফরমেন্সের কোনো বিকল্প নেই। যথেষ্ট ভালো প্লেয়ার, একটু বোকা আছে, বাট সেটা তাকে ওইভাবে ডিল করতে হয় এবং তাকে যদি ওইভাবে মেনটেন করা যায়, আমার মনে হয় যে তার মধ্যে অ্যাবিলিটি আছে, ক্যাপাবিলিটি আছে, সঙ্গে তার পারফরমেন্সের মাধ্যমে ম্যাচুরিটিটা শো করতে হবে। মোটামুটি সেগমেন্ট শেষ বলা যায়। নাও উইথ ইয়োর পারমিশন, যদি আপনি না চান আমরা করব না, 2020 ব্যাচের বিশ্বকাপ সদস্য যারা ছিলেন 15 জনের নাম বলবো একটা করে, আপনি তাদের সম্পর্কে একটা করে ওয়ার্ড বলবেন। কঠিন। ওকে ওকে, আচ্ছা। শুরুতেই আকবর আলী। ক্যাপ্টেন। মাহমুদুল হাসান জয়। ভেরি স্টেবল প্লেয়ার। পারভেজ হোসেন ইমন। এক্সাইটিং প্লেয়ার। প্রান্তিক নওরোজ নাবিল। স্মার্ট বয়। শাহাদাত হোসেন দীপু। ভেরি ডেডিকেটেড। তানজিদ হাসান তামিম। চ্যাম্পিয়ন প্লেয়ার। তৌহিদ হৃদয়। গ্রেট প্লেয়ার। রাকিবুল হাসান। চ্যাম্পিয়ন প্লেয়ার নো ডাউট, এবং খুবই খুবই পজিটিভ প্লেয়ার। শামীম হোসেন পাটোয়ারি। আরেকজন এক্সাইটিং প্লেয়ার। তানজিম হাসান সাকিব। ভেরি গুড অ্যাগ্রেশন, এবং মানে এটাকে কী বলা যায়, অ্যাগ্রেশন, এবং আমার মনে হয় যে চ্যাম্পিয়ন হওয়ার যে মানসিকতা, ওই ধরনের একজন প্লেয়ার। মৃত্যুঞ্জয় চৌধুরী। খুবই এফেক্টিভ প্লেয়ার।
হাসান মুরাদ, নীরব কিন্তু ডেঞ্জারাস প্লেয়ার। শরীফুল ইসলাম, চ্যাম্পিয়ন বোলার। অভিষেক দাস অরণ্য, আনফর্চুনেট প্লেয়ার। শাহিন আলম, ব্যাড লাক, আসলে মনে হয় ডিসিপ্লিন ইজ এ বিগ কনসার্ন। থ্যাংক ইউ সো মাচ হান্নান ভাই।